আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা থার্মোডাইনামিক্স বোর্ড কোয়েশ্চেন্সগুলো সলভ করার চেষ্টা করব। আমাদের ফার্স্ট টপিক অফ দিস চ্যাপ্টার ইজ মেজারমেন্ট অফ টেম্পারেচার অ্যান্ড ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তো মেজারমেন্ট অফ টেম্পারেচারের দুই ধরনের ফর্মুলা আছে। অ্যাকচুয়ালি ওয়ান ইজ মেজারমেন্ট অফ টেম্পারেচার বাই টেকিং টু ফিক্সড পয়েন্টস। দুটো ফিক্সড পয়েন্ট ধরে যে ফর্মুলাটা আছে এটা হচ্ছে তোমরা যথারীতি পড়েছো এই ফর্মুলাটাই। অ্যাকচুয়ালি এটা হচ্ছে সেলসিয়াস, ক্যালভিন এবং ফারেনহাইটের মধ্যে যে রিলেশন ওইটা। তো খেয়াল করো, এখানে হচ্ছে তুমি দেখতে পাচ্ছ এখানে আমাদের একটা সেলসিয়াস স্কেল আছে এবং একটা ফারেনহাইট স্কেল আছে আর একটা ক্যালভিন স্কেল আছে। তো খেয়াল করো তোমরা, যেহেতু টু ফিক্সড পয়েন্ট, একটার নাম হচ্ছে আইস পয়েন্ট, অ্যানাদার ইজ স্টিম পয়েন্ট। খেয়াল করো, in case of Celsius scale, the ice point is 0 degree Celsius and steam point is 100 degree Celsius. And in case of Fahrenheit scale, it is 232, ice point is 32 degrees Celsius and steam point is 212 degrees Fahrenheit. And last one is, in case of Kelvin scale, it is 273.15 and ice point and steam point is 373.15. তো ক্যালকুলেশন হিসেবে সুবিধার্থে আমরা অনেক সময় 273.15 এ 15 পোর্শন বাদ দিই। এখন সাপোজ মনে করো তোমার এই হচ্ছে টেম্পারেচার মেজার করতে হবে। এটা হচ্ছে সাপোজ, এটা যেহেতু সেলসিয়াস, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ফারেনহাইট, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে ক্যালভিন, এটা হচ্ছে কে। এখন তুমি এই যে এটা হচ্ছে তোমার দুটো ফিক্সড পয়েন্ট, একটা হচ্ছে আইস পয়েন্ট আর একটা হচ্ছে স্টিম পয়েন্ট। এই স্টিম পয়েন্টের সেলসিয়াসের ক্ষেত্রে কি হবে? সি মাইনাস জিরো ডিভাইডেড বাই 100 মাইনাস জিরো, দ্যাট ইজ প্রথম হচ্ছে তুমি এখানে এই ফর্মুলাটা আসছে অন্যভাবে, আমরা জাস্ট মনে করে দিই যে সি মাইনাস জিরো আর ইন্টারভাল, এটাকে বলা হয় ফান্ডামেন্টাল ইন্টারভাল। মানে আইস পয়েন্ট এবং স্টিম পয়েন্টের মধ্যে যে ডিফারেন্স, এটাকে বলা হয় ফান্ডামেন্টাল ইন্টারভাল। তো ফান্ডামেন্টাল ইন্টারভাল হচ্ছে তোমার 100 মাইনাস জিরো, এটার ক্ষেত্রে 212 মাইনাস 32, দেখো নিচে সব, এটা হচ্ছে 373 মাইনাস 273, এটা হচ্ছে ফান্ডামেন্টাল ইন্টারভাল। তো তুমি দেখো সি মাইনাস জিরো, দ্যাট ইজ এটা হচ্ছে যে টেম্পারেচারটা যে স্কেলে মাপবো ওই টেম্পারেচারটা সি আর মাইনাস কত? জিরো। সিমিলারলি এফ মাইনাস 32 অ্যান্ড কে মাইনাস 273। অনেক সময় তোমাকে এটা কি করে যে ফল্টি থার্মোমিটার অথবা তোমাকে মানে কিছু থার্মোডাইনামিক প্রপার্টিজ আছে, যেমন মার্কারি, রেজিস্ট্যান্স, তারপর হচ্ছে কনস্ট্যান্ট ভলিউমে প্রেশার, কনস্ট্যান্ট ভলিউমে কনস্ট্যান্ট প্রেশারে ভলিউম, অর থার্মোকাপল আছে, অথবা ভ্যাপার প্রেশার আছে। অনেকগুলো আমাদের ফর্মুলা আছে যেগুলো হয়তো তোমাকে বের করতে হতে পারে। সাপোজ এরকম একটা ব্যাপার হচ্ছে এক্স, মনে করে এটা হচ্ছে, খেয়াল করো আইস পয়েন্ট হচ্ছে, এটাকে আমরা নাম দিলাম এক্স স্টিম, স্টিম পয়েন্টে, আর এখানে হচ্ছে এক্স আইস, অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে তুমি মনে করো এক্স থিটা বের করবো 30 ডিগ্রি সেলসিয়াসে। এটা যদি 30 ডিগ্রি সেলসিয়াসে হতো টেম্পারেচারটা, 30 ডিগ্রি সেলসিয়াসে যদি লিখতাম তাহলে এটা হচ্ছে, খেয়াল করো থিটা স্টিম, আমরা এটা লিখতাম এরকম, এটা হচ্ছে অনলি থিটা আর এটা হচ্ছে থিটা আইস, এভাবে লিখতাম। তো তুমি এই ফান্ডামেন্টাল ইন্টারভাল অ্যাকচুয়ালি খেয়াল করো, এই যে এখানে যে থার্মোডাইনামিক প্রপার্টিজ যেটা, এটা ডিপেন্ড করে টেম্পারেচারের উপর। তো খেয়াল করো টেম্পারেচার ডিফারেন্স থিটা মাইনাস থিটা আইস হলে, অর্থাৎ টেম্পারেচার ডিফারেন্স থিটা মাইনাস থিটা আইস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এক্স থিটা মাইনাস এক্স আইস। আবার টেম্পারেচার ডিফারেন্স তুমি দেখো থিটা স্টিম মাইনাস থিটা আইস যদি চিন্তা করো ইজ প্রপোর্শনাল টু, এটা হবে এক্স স্টিম মাইনাস এক্স আইস। তো তুমি দুটার রেশিও করে দিলে, অর্থাৎ এখানে যদি প্রপোর্শনালটা তোলা যায় কে লিখে, একটা কনস্ট্যান্ট প্রপোর্শনালটা কনস্ট্যান্ট কে লিখে, তো রেশিও করলেই এই ফর্মুলাটা চলে আসে। তো এই দুটো ফর্মুলা চলে আসে, এর সাথে রিলেট করে ক্যালভিন, সেলসিয়াস অ্যান্ড ফারেনহাইট স্কেল আসছে। এখন দেখো প্রপার্টিসের নাম যদি রেজিস্ট্যান্স হয় এক্স জায়গায় লিখবা আর স্টিম, আর আসবে শুধু। এখন প্রপার্টিসের নাম যদি মনে হয় রেজিস্ট্যান্স বাদ দিয়ে তুমি যদি ভ্যাপার প্রেশার চিন্তা করো, তাহলে এফ আসবে, এফ স্টিম, এখানে সবগুলোতে এফ লাগিয়ে দেবো। যদি বলা হয় ভলিউম আসে তখন ভি লাগাবে, প্রেশার আসলে পি লাগাবে, শুধু এতটুকু চেঞ্জ হবে। তো আমরা এই ধরনের বোর্ড কোয়েশ্চেনের যথারীতি এসেছে, তোমরা এর মধ্যে হয়তো প্র্যাকটিস করেছো, বাট আমি এখন তোমাদেরকে অ্যাকচুয়ালি প্রত্যেকটা কোয়েশ্চেনের টাইপ ধরে ধরে ম্যাথ করার জন্য অ্যাকচুয়ালি এই ফর্মুলাগুলো এখানে লিখেছে। আজকে আমাদের ফার্স্ট টপিকটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স অ্যান্ড মেজারমেন্ট অফ টেম্পারেচার। তো আসো এই ফর্মুলা বোঝার পর, অর্থাৎ এই ফর্মুলা দেখার পর আমাদের আরও কিছু ফর্মুলা আছে, ওয়ার্ক ডান ইন isobaric process actually, which is dW equal to PdV in case of very smaller change dV,
অ্যান্ড যদি লার্জার এরকম চেঞ্জ হয়, ওই যে দেখো V1 থেকে V2 প্রেশার ভলিউম চেঞ্জ হচ্ছে, বাট প্রেশার পি ইজ কনস্ট্যান্ট, এখানে প্রেশারটা চেঞ্জ হয়নি। তো তুমি যে দেখো এখানে প্রেশারটা হচ্ছে কনস্ট্যান্ট আর এখানে ডেল্টা ভি। তো তুমি এই ক্ষেত্রে এটার এরিয়া যদি বের করো, এরিয়া ডব্লিউ ইকুয়াল টু হবে, দেখো এটা হচ্ছে ডেল্টা ভি আর এদিকে হচ্ছে পি, পি ডেল্টা ভি, দ্যাট ইজ ডেল্টা ডাব্লিউ। এই ফর্মুলাটা আসছে, অথবা পি ইন্টু ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, অথবা ইউনো পি ভি ইকুয়াল টু এন আর টি, এন আর ডেল্টা টি মানে হচ্ছে টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল। এই ফর্মুলাটা আমাদের এখানে এভাবে দাঁড়ায়। তো তোমরা আইসোব্যারিক, ইন কেস অফ আইসোব্যারিক প্রসেস দ্য ওয়ার্ক ডান অ্যাকচুয়ালি, এই দুটো ফর্মুলা সেম, ভেরি স্মল আর চেঞ্জের জন্য ডিডাব্লিউ ইকুয়াল টু পিডিবি, আর লার্জার চেঞ্জের জন্য ডেল্টা ডাব্লিউ ইকুয়াল টু পি ডেল্টা ভি ইকুয়াল টু পি ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। তো এখানে আরও কিছু ফর্মুলা আছে। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে তোমরা দুই ধরনের ফর্মুলা আমরা দেখতে পাই। এক, জুল স্টেটমেন্ট, when work is transformed, heat is transformed into work, then W is proportional to JQ. W is proportional to Q or W is proportional to JQ. এটা হচ্ছে ক্যালোরি ইউনিট হলো JQ, বাট এই ক্যালোরিকে জুলে কনভার্ট করা হচ্ছে স্টেটমেন্টের মাধ্যমে। যদি লিখে W ইকুয়াল টু Q, তখন এটা হবে W ইকুয়াল টু মানে ওয়ার্ক অ্যান্ড হিট দুটো ইউনিট হবে জুল। তো তোমরা জানো যে ওয়ার্কের যে ব্যাপারটা, ওয়ার্ক আছে, খেয়াল করো কয় রকম ওয়ার্ক আছে, দুই রকম। একটা হচ্ছে mgh মেকানিক্যাল এনার্জি, আর একটা হচ্ছে হাফ mv স্কোয়ার। আর হিট আছে কয় রকম? তিন রকম। একটা হচ্ছে মেল্টিং এর ক্ষেত্রে mlf, টেম্পারেচার চেঞ্জের ক্ষেত্রে ms ডেল থিটা, অ্যান্ড ভ্যাপারাইজেশনের ক্ষেত্রে mlv, ভ্যাপারাইজেশনের ক্ষেত্রে mlv। তো খেয়াল করো, এ হচ্ছে আমাদের ওয়ার্ক অ্যান্ড হিটের যে ব্যাপারটা, এটা বললাম। তো খেয়াল করো, ওয়ার্ক এবং হিট ইজ প্রপোর্শনাল, ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইচ আদার, অর্থাৎ ফিক্সড অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইজ কনভার্টেড ইনটু ইজ ট্রান্সফর্ম ফ্রম এ ফিক্সড অ্যামাউন্ট অফ হিট, দ্যাট ইজ ডাব্লিউ ইকুয়াল টু কিউ। 100% বলে দিলে তো ডাব্লিউ ইকুয়াল টু কিউ। আদারওয়াইজ তোমাকে 80%, 50%, 55% এরকম যদি বলে দেয়, তখন আমরা এটাকে ডিফারেন্ট কেসে দেখব। তো আসো, in case of clauses statement, dq equal to du plus dw. In case of clauses statement, here the supplied heat energy, that is the change of heat energy, will divide into two parts. One part will increase the internal energy of the system, and another part will do some work, external work. That is dw equal to কিছুক্ষণ আগে পেয়েছো pdv, that is du plus pdv. এটা হচ্ছে clauses statement. clauses এর স্টেটমেন্টে দেখলাম, জুল স্টেটমেন্ট দেখলাম। এখন আসলে আমাদের আরও কিছু পড়ালেখা আছে যেগুলো অ্যাকচুয়ালি আমাদেরকে পড়তে হবেই, এবং খুব একটা ক্লিয়ার নাই। যার মধ্যে একটা হচ্ছে ইন্টারনাল এনার্জি। আমাদের ইন্টারনাল এনার্জি নিয়ে খুব একটা আইডিয়া নাই। তো খেয়াল করো, চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি আমি অনেকগুলো সিস্টেমে, 4টা সিস্টেমে দেখাচ্ছি। ইন কেস অফ আইসোকোরিক প্রসেস, দ্যাট ইজ ভলিউম উইল রিমেইন কনস্ট্যান্ট। ইন দ্যাট কেস ইউ নো আইসোকোরিক প্রসেসের ভলিউম চেঞ্জ হয় না, তাহলে ডেল্টা ডাব্লিউ কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ। তো ডেল্টা কিউ ইকুয়াল টু কত হয়? নর্মালি এটা হচ্ছে এন সিভি ডেল্টা টি। আইসোকোরিক প্রসেসের ডেল্টা কিউ ইকুয়াল টু এন সিভি ডেল্টা টি ইকুয়াল টু কত? ডেল্টা ইউ। তো এখানে এই ফর্মুলাটা এভাবে চলে আসছে। এখন তুমি আমাকে হয়তো বলতে পারবে এই ফর্মুলা কোথায় আসলো? তুমি জানো মোলার স্পেসিফিক হিট সি ইকুয়াল টু ডেল্টা কিউ ডিভাইড বাই এন ডেল্টা টি। এখন যদি ভলিউম কনস্ট্যান্ট থাকে তো সিভি ইকুয়াল টু ডেল্টা কিউ ডিভাইড বাই এন ডেল্টা টি, তাহলে ডেল্টা কিউ ইকুয়াল টু এন সিভি ডেল্টা টি, ওখান থেকে আসছে। নেক্সট ওয়ান ইজ ফর আইসোথার্মাল প্রসেস। ইন কেস অফ আইসোথার্মাল প্রসেস, টেম্পারেচার রিমেইনস কনস্ট্যান্ট। ইন কেস অফ আইসোথার্মাল প্রসেস, টেম্পারেচার রিমেইনস কনস্ট্যান্ট। তো টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে না। এমাত্র পেয়েছো এন সিভি টি মাইনাস টি ইকুয়াল টু 0। Isothermal means iso means same, আর thermal মানে temperature. Similarly isocoric, iso মানে same, coric মানে হচ্ছে ভলিউম। এরপর হচ্ছে for isentropic or adiabatic process, in that case delta u equal to n cv t final minus t initial or delta t. And last one for isobaric process. Isobaric process এ কেমনে আসছে এটা? আচ্ছা, তুমি হয়তো বলবো যে ইন কেস অফ, খেয়াল করো আইসোব্যারিক প্রসেসে দেখো 3টা জায়গায় ইন্টারনাল এনার্জি চেঞ্জের ফর্মুলা সেম হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে আমি তোমাকে জাস্ট আইসোব্যারিকটা একটু দেখাই।
you know delta U equal to delta Q minus delta W, or delta Q equal to delta U plus delta W. But in case of isobaric process, the supplied heat energy will be NCP delta T. ওই যে কিছুক্ষণ আগে যে ডেফিনেশনের কথা বললাম, CP equal to delta Q divided by N delta T. But this delta Q is constant pressure. আরেকটা ছিল না, CV equal to delta Q, এটা V but N delta T. That is this amount and this amount won't be same. দুটো সেম না, এবং এদের মধ্যে একটা ডিফারেন্স আছে, এটা হচ্ছে CP মানে CV equal to R, এটা তোমরা হয়তো জানো। তো খেয়াল করো, এটা হচ্ছে NCP delta T, আর delta W equal to P delta V। তো P delta V এর ক্ষেত্রে তুমি জানো P equal to PV equal to NRT, that is NR delta T। তো NR delta T বসানোর পর তুমি N কমন নাও, delta T কমন নাও, CP minus R। তুমি জানো CP minus CV equal to R, তো CP minus R equal to CV, ভ্যালু বসিয়ে দিলে CV NCV delta T, that is NCV T final minus T initial। তুমি হয়তো আমাকে ধরতে পারো যে সব জায়গায় আমি T final minus T initial না লিখে T2 minus T1 লিখতে পারতাম। তো মাঝে মাঝে কিন্তু যখন সাইক্লিক প্রসেস আসবে তখন তুমি একটু ধরা খাবা। এই কারণে যখন সাইক্লিক প্রসেস মানে আগে জায়গায় ফিরে যাচ্ছে, তো কোনটা ইনিশিয়াল আর কোনটা ফাইনাল, এটা যদি তুমি পয়েন্ট দেখে না বুঝতে পারো, T2 T1 দিয়ে সবসময় হবে না। আমি তোমাকে ফর্মুলাটা বললাম যে ইউনিভার্সাল ফর্মুলা, বিকজ যদি আমি ইউনিভার্সালি এটা না জানি তাহলে সাইক্লিক প্রসেসে আমাদের এই সমস্যাটা হবে। মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক গেল, নাম হচ্ছে চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি। এখন আসো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিকের নাম হচ্ছে চেঞ্জ অফ এন্ট্রপি, এটা ভুল লেখা হচ্ছে, চেঞ্জ অফ এন্ট্রপি। তো তুমি জানো চেঞ্জ অফ এন্ট্রপির ক্ষেত্রে আমার ফর্মুলাগুলো দেখো, আমার ফিজিক্স বুকে এটা 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 যথারীতি আমরা জানি। একটা হচ্ছে মনে করে হচ্ছে সলিড লিকুইড হলো, মনে করো 0 ডিগ্রি সেলসিয়াস সলিড মানে আইস, 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের ওয়াটার হলো। আফটার দ্যাট আমি আরও হিট সাপ্লাই দিলাম, তাহলে এই ওয়াটারটার টেম্পারেচার চেঞ্জ হলো, টেম্পারেচার চেঞ্জ হলে 100 ডিগ্রি সেলসিয়াস হলো, অ্যান্ড আরও হিট দিলাম, তখন এটা ভ্যাপার হয়ে গেল, আবার 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমার তিনটা ঘটনার প্রথমটা কি? প্রথমটা হচ্ছে দেখো আইস মেল্ট হয়ে স্টেট চেঞ্জ হয়ে ওয়াটার হয়েছে, বাট এক্ষেত্রে কোনো রকমের কি হয় নাই, কোনো রকমের টেম্পারেচার চেঞ্জ হয় নাই। তাহলে আইস মেল্টস ইন্টু ওয়াটার সো দ্যাট ইট ইজ মেল্টিং পয়েন্ট, এটা হচ্ছে মেল্টিং পয়েন্ট TM ইকুয়াল টু 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন। সিমিলারলি এটা হচ্ছে দেখো এরপর ওয়াটার থেকে ওয়াটার হয়েছে, বাট টেম্পারেচার দুই রকম। T ইনিশিয়াল T ফাইনাল হচ্ছে 100 কেলভিন, 100 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট ইজ 373 কেলভিন। আর T ইনিশিয়াল হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে কত, 273 কেলভিন। তো তুমি ইনিশিয়াল ফাইনাল পেয়ে গেলে। লাস্ট ওয়ান, ওয়াটার থেকে ভ্যাপার হয়েছে বাট টেম্পারেচার চেঞ্জ হয় নাই, এটা হচ্ছে ল্যাটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশন। ওয়াটার জাস্ট কি হচ্ছে, ভ্যাপারে কনভার্ট হচ্ছে, তাহলে ল্যাটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশনের ক্ষেত্রে আসলো। তো তাই যদি হয়, এখন আমাদের এখানে দেখো যে ফার্স্ট এটা দেখো ডেল্টা এস ইকুয়াল টু এফ কেস 1, এটা 1 এর জন্য ডেল্টা এস ইকুয়াল টু MLF ডিভাইড বাই TM মানে হচ্ছে মেল্টিং পয়েন্ট মানে 0 ডিগ্রি সেলসিয়াস। এরপর দেখো টেম্পারেচার চেঞ্জ হয়েছে, টেম্পারেচার চেঞ্জ হওয়ার কারণে ডেল্টা এস ইকুয়াল টু MS লিন T ফাইনাল ডিভাইড বাই T ইনিশিয়াল। Here S is the specific heat, LF is the latent heat of fusion, and in case of water it is 336,000 joule per kg, আর এটার ক্ষেত্রে ইন কেস অফ ওয়াটার ইট ইজ 4200 জুল পার কেজি পার কেলভিন। তাহলে আমরা দুইটা জিনিস জেনে গেলাম। লাস্ট ওয়ান হচ্ছে দেখো ওয়াটার জাস্ট ভ্যাপার হয়েছে, বাট এক্ষেত্রে স্টেট চেঞ্জ হচ্ছে, টেম্পারেচার অন চেঞ্জ মানে টেম্পারেচার চেঞ্জই হলো না। ফর মেল্টিং এখানে একটু ভুল আছে, ফর মেল্টিং না, এটা কপি পেস্ট হচ্ছে শুধু। তাহলে এখানে লিখতে হবে ফর ভ্যাপারাইজেশন অফ লিকুইড ইন্টু লিকুইড, that is delta is equal to MLV divided by TB. Here TB is the boiling point TB মানে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, it will be 373 কেলভিন। তাহলে আমরা যে ব্যাপারটা বুঝলাম এটা হচ্ছে আমাদের এখানে এই তিনটে ফর্মুলা আমাদের সব সময় আছে। তাহলে আমরা যেটা বুঝলাম এ হচ্ছে আমাদের কয়েকটা ফর্মুলা গেল। এখন আসো আমরা যেটা করব এটা হচ্ছে আমাদের অর্থাৎ ভ্যাপারাইজেশনের ক্ষেত্রে আমরা বুঝে গেলাম। তাহলে তিন রকমের ফর্মুলা এখানে। ইন কেস অফ ভ্যাপারাইজেশন, ল্যাটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশন,
it will be LV equal to 2268,000 জুল পার কেজি। এই ভ্যালুগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। যদি রাখো সুবিধা হবে কি, অন্তরপক্ষে তুমি পরীক্ষা আসলে লিখতে পারবা নিজ থেকেই। সবসময় যে ইনফরমেশন দেওয়া থাকবে এমন কোনো কথা নেই, মাঝে মাঝে চেঞ্জ হতে পারে। এই ছিল আমাদের নর্মাল কি আমাদের ফিজিক্স বুকগুলোতে মোটামুটিভাবে এই ফর্মুলাগুলো আছে। মেল্ট আইস অর্থাৎ সলিড মেল্ট হয়ে লিকুইড হলো, লিকুইড দেখা যাচ্ছে স্টেট চেঞ্জ করলো না বা টেম্পারেচার চেঞ্জ করলো, এই 3 রকমের ফর্মুলা। হ্যাঁ, তো এটার পর এখন আমাদের এখানে নতুন 3টা ফর্মুলা আমি অ্যাড করেছি। দেখো 3টা কি 4টা তুমি দেখো। একটা হচ্ছে ফর আইসোকোরিক প্রসেস এন্ট্রপি চেঞ্জ অফ এন্ট্রপি ইন আইসোকোরিক প্রসেস। In case of isocoric process, delta is equal to NCV ln T2 minus T2 divided by T1. In case of isothermal process, it will be delta is equal to NR ln V2 by V1. এটা তোমাকে একটু সহজে বুঝিয়ে দিই, কারণ এটা এক লাইনে হয়ে যাবে। আমি জাস্ট তোমাকে এটা লিখে দেখাই। তোমরা জানো যে ডেল্টা এন্ট্রপি চেঞ্জ মানে হচ্ছে চেঞ্জ অফ এন্ট্রপি মানে হচ্ছে ডেল্টা is equal to you can say delta Q divided by delta T. T. তো খেয়াল করো, ডেল্টা কিউ মানে হচ্ছে ইন কেস অফ আইসোথার্মাল প্রসেস টেম্পারেচার ওন্ট চেঞ্জ, সো দ্যাট ইন্টারনাল এনার্জি উইল বি জিরো, দ্যাট ইজ ডেল্টা ডব্লিউ ডিভাইড বাই টি। ডেল্টা ডব্লিউ ইকুয়াল টু এন আর টি লিন ভি টু ডিভাইড বাই ভি ওয়ান। এখানে অ্যাকচুয়ালি টি ওয়ান, তো আমরা টি ওয়ান লিখতে পারি, এটা টি ওয়ান। দিন শেষে দেখো টি ওয়ান চলে যায়, আর থাকে কত এন আর লিন ভি টু বাই ভি ওয়ান। এই ফর্মুলাটা আমাদের ফিজিক্স বুকে নেই, বাট এর মধ্যে যথারীতি বোর্ড কোশ্চেন হয়েছে। তো যেহেতু বোর্ড কোশ্চেন হয়েছে তুমি এটা আনসার করতে হবে। তো আসলে এরপর এটা দেখো, প্রসেসটা দেখো, ফর্মুলাটা। এরপরটা হচ্ছে আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে গেল। পরটা হচ্ছে আইসেন্ট্রপিক অর অ্যাডিয়াব্যাটিক প্রসেস। In case of adiabatic process there is no exchange of heat, so that the exchange of heat যেহেতু zero, delta is equal to actually delta Q divided by T, that is delta Q is zero, so finally it will be zero. In case of isentropic and process, the entropy change will be zero. And last one is isobaric process. In case of isobaric process, delta is equal to or delta Q equal to it is এটা হচ্ছে ds. ds equal to dq divided by t. তো এখন আসলে আমার তো এখানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। সাপোজ মনে করো টেম্পারেচার T1 থেকে T2 হচ্ছে। তো T1 থেকে T2 আমি এখানে কিছু স্লাইস করলাম। প্রতিটা স্লাইস হচ্ছে dt. For dt temperature change will be ds. Entropy change will be ds and heat change will be dq. তো আমরা কি করব, এই খেয়াল করো, when temperature T1 entropy is S1, when temperature is T2 entropy will be S2, and dq equal to কত, dq equal to তুমি জানো ncp dt, because in case of isobaric process, molar specific heat at constant pressure will be ncp, the isobaric constant pressure, that is ncp dt divided by t. Initial temperature T1 when entropy change is S1, when temperature is T2 entropy change will be S2. এখন আমরা এটাকে ইন্টিগ্রেট করি, তাহলে দেখো ইন্টিগ্রেশন S1 to S2 ds equal to integration T1 to T2, এটা হবে ncp dt divided by t. তো দেখো হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ইন্টিগ্রেশন ds মানে হচ্ছে s and it will be S1 to S2, আর এখানে ncp সামনে চলে আসলো, এটা হচ্ছে তোমার খেয়াল করো, এটা হচ্ছে ln t or ln t, t1 by t1 to t2. Finally s2 minus s1 or delta is equal to ncp ln t2 divided by t1. তো তুমি দেখো কিভাবে ফর্মুলাটা আসলো। এখন আশা করি তোমাদের এই ফর্মুলাগুলো ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার যদি হয়, এখন সামনে যতই এন্ট্রপির ম্যাথ আসুক আর ইন্টারনাল এনার্জি আসুক, তুমি আপাতত ম্যাথগুলো করতে পারবে ইনশাআল্লাহ। তো এই ছিল জাস্ট ফর্মুলা রিলেটেড কিছু কথা। তো আসো আমরা এখন বোর্ড কোশ্চেনে যাই। আমরা যেহেতু কিছু ফর্মুলা জেনে গেছি, আমাদের এখন ম্যাথ করতে সুবিধা হবে। ম্যাথ করার ক্ষেত্রে আমাদের কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। আমরা কি করব, প্রথমে আমরা এই কোশ্চেনটা করব, কোশ্চেন করে বোঝার চেষ্টা করব, কি কি ইনফরমেশন আছে লেখার চেষ্টা করব। লেখার চেষ্টা করার পর তারপর আমরা ফর্মুলা কি আছে খুঁজে বের করব, এরপর কোশ্চেনে কি আছে এটা দেখব। তো আসো কোশ্চেন অনুযায়ী আমরা আগাই। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন ইজ মাইনাস ইনটু 2021,
Jahed and Shahid are classmates. Jahed took a resistance thermometer in physics lab, whose resistances of ice point and boiling point are respectively 12 ohm and 24 ohm. মানে ওরা কি করেছে, জাহেদ এবং শাহিদ কি নিয়েছে, রেজিস্ট্যান্স থার্মোমিটার নিয়েছে, যেখানে আইস পয়েন্ট আর স্টিম পয়েন্ট দেওয়া আছে। আইস পয়েন্টের রেজিস্ট্যান্সটা কত দেওয়া আছে গিভেন, দেখো আমরা গিভেন গুলো লিখে ফেলি। গিভেন আইস পয়েন্টে বলে দেওয়া আছে আইস পয়েন্টের রেজিস্ট্যান্স ইজ 12 ওহম, তাহলে তুমি লিখো আর আইস ইকুয়াল টু 12 ওহম। এরপরে আর স্টিম ইকুয়াল টু 24 ওহম, আর steam equal to 24. Okay. After that, on the other hand, Shahid supplied 24000 heat to a gas cylinder at 5 atmospheric pressure, and as a result, the volume of the gas increases eto to eto, and the amount of change the internal energy is 1589.4 joule. সি কোশ্চেনটি বলেছে দেখো, ক্যালকুলেট দ্য রেজিস্ট্যান্স অফ জাহেদ's thermometer at 250 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 250 ডিগ্রি সেলসিয়াসে জাহেদের এই যে থার্মোমিটার নিয়েছে এর রেজিস্ট্যান্স কত বের হতে হবে। তাহলে তোমাকে দেওয়া আছে থিটা কত, থিটা দিয়ে দিচ্ছে ওরা 250 ডিগ্রি সেলসিয়াস। মজার বিষয় হচ্ছে ইউ নো থিটা আইস কত, থিটা আইস ইজ 0 ডিগ্রি সেলসিয়াস, এন্ড থিটা স্টিম কত, থিটা স্টিম হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা এই ব্যাপারগুলো সবকিছুই জানি 100 ডিগ্রি সেলসিয়াস। এখন জাস্ট তুমি ম্যাথটা করবা, ম্যাথ করার ক্ষেত্রে তোমার ফর্মুলা তোমার জানা উচিত, এবং এই ফর্মুলাটা তো তোমরা হয়তো জানো, এর মধ্যে তুমি জেনে গেছো যে ফর্মুলা কি। ফর্মুলা হচ্ছে দেখো তোমরা জানো যে আর থিটা থিটা মাইনাস থিটা আইস ডিভাইড বাই থিটা স্টিম। মুখস্থ শিখাচ্ছি না, আমরা জাস্ট ফর্মুলা থেকে আমি আর চেষ্টা করছি। খেয়াল করো, থিটা যখন হয় টেম্পারেচার তখন আমার আর থিটা হচ্ছে রেজিস্ট্যান্স, থিটা আইস মানে হচ্ছে আর আইস, যখন থিটা স্টিম তখন আর স্টিম, যখন থিটা আইস এটা হবে আর আইস। এখন ভ্যালু বসিয়ে দাও, দেখে দেখে তোমাকে আর থিটা বের করতে হবে, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ আর থিটা। তাহলে গিভেন ভ্যালুগুলো লিখে ফেললাম, এরপর আমরা ফর্মুলাটা লিখলাম। উই নো এই ফর্মুলার জন্য তোমরা জানো, যারা এই যথারীতি তোমাদের টিচারের কাছ থেকে শুনে থাকবে, এটা হচ্ছে ফর্মুলা ছাড়া তুমি যদি ম্যাথ করো তাহলে সিকিউতে মার্ক পাওয়ার ক্ষেত্রে ফিজিক্স টিচাররা মার্ক দেয় না। কারণ হচ্ছে ফর্মুলা যদি থাকে তাহলে তুমি মিনিমাম গুণ করলে 1 মার্ক পাবে, কিন্তু ফর্মুলা নেই তাহলে কোনো মার্ক পাচ্ছ না। অতএব সবাই সতর্ক থাকবে, ফর্মুলা লিখবে, গিভেন ভ্যালুগুলো লিখবে, অন্ততপক্ষে তুমি ফেল করার হাত থেকে রক্ষা পাবে ইনশাআল্লাহ। তো খেয়াল করে ভ্যালুগুলো বসিয়ে দাও। এটা হচ্ছে 250 মাইনাস 0, 100 মাইনাস 0 ইকুয়াল টু আর থিটা বের করবো, আর থিটা মাইনাস আর আইস মিন্স 12 and is 24 minus 12, or 250 divided by 100 equal to r theta minus 12 divided by 12। তো এখন আস্তে আস্তে তুমি ম্যাথটা করতে পারছো। এটা হচ্ছে 2.5 into 12 equal to r theta minus 12, or r theta equal to 30 plus 12, that is 42 degrees Celsius. Sorry, 42 ohm. 42 ohm. That means finally you can say the resistance of the thermometer at 250 degrees Celsius it will be 42 ohm. তাহলে আমরা ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করে ব্যাপারটা কত পেলাম, এই হচ্ছে আমার এটা। তাহলে খেয়াল করো, তোমাকে যে ম্যাথটা দিয়েছিল এটার আনসার আমাদের হয়ে গেছে। তাহলে আমরা কিভাবে ম্যাথ করব, আমরা আগে কোশ্চেন করব, কোশ্চেন করার সাথে সাথে গিভেন কোশ্চেনগুলো লিখে ফেলবো। আফটার দ্যাট আমাকে কোশ্চেনটা কি লিখছে এটা দেখবো, মানে স্টেম পরে ইনফরমেশন লিখে চেষ্টা করবা। আফটার দ্যাট কোশ্চেনটা করব, কোশ্চেনটা পরে ফর্মুলাটা লিখবো। আর তোমরা জানো ফর্মুলা না লিখে মার্ক পাবে না, অতএব ফর্মুলাটা লিখবে। আফটার দ্যাট ভ্যালু বসিয়ে দিলে তুমি হয়ে গেল। কোনো কারণে যদি ভ্যালু বসানোর ক্ষেত্রে তোমার ম্যাথটা না হয়, অন্ততপক্ষে ফর্মুলাতে তুমি 1 মার্ক পাবে। এটা হচ্ছে আমাদের খাতা কাটার ক্ষেত্রে একটা রুলস। তো তুমি এটা আশা করি জেনেছো, বা কলেজের ইন্টারনাল পরীক্ষায় হয়তো দেয়নি, আজকে তুমি জানলে যে আমার এটা হচ্ছে এরকম। তো আশা করি বুঝতে পেরেছ। আমাদের প্রথম অংশটা শেষ। সেকেন্ড কোশ্চেনটা যদি দেখো কি বলেছে, এখানে আমরা জাহেদের ম্যাথটা করে ফেললাম। এখন আসলে শাহেদের ক্ষেত্রে কি বলে দেখো, শাহেদ কি কি করেছিল, আমরা আবার একটু পড়ি শাহেদের ক্ষেত্রে কি লেখা আছে।
On the other hand, Shahid supplied 2400 heat. That is given the supplied heat in case of Shahid. Actually, it is dq or delta q. যাই লিখানো কেন dq equal to 2400 joule. Okay. And pressure P equal to 5 atmosphere. তোমরা জেনে থাকবে atmosphere is not SI unit, but joule is SI unit. You have to take it in SI unit. That is 5 into 101,325 Pascal. You know, 1 atmospheric pressure equal to 101,325, and pressure পেয়ে গেলাম। এবার আসো V1 কত? V1 তে আছে আমি ডিরেক্টলি করতে পারি, তারপর লিখলাম 1600 সেন্টিমিটার কিউব, or 1600 into 10 inverse 6 মিটার কিউব। কেমনে আমরা এটাকে মিটার কিউবে কনভার্ট করতে হবে? তো কিভাবে আসছে? 1600 into 10 inverse 2 মিটার হোল কিউব ওভাবে আসছে। এবার আসো V2 equal to 3200 into 10 inverse 6 মিটার কিউব। তো তোমার এখন বের করতে হবে কি ইন্টারনাল এনার্জি দেয়া আছে, ডেল্টা ইউ দেয়া আছে, বা ডি ইউ দেয়া আছে কত? ডি ইউ গিভেন দেয়া আছে, ডি ইউ মনে করো গিভেন, এটাকে প্রাইম লিখে রাখো বা 1 লিখে রাখো, কারণ আমরা আরেকটা দেখব 1589.4 জুল। তো আমাদের সবগুলো দেখো, সবগুলো ইউনিট সেম আসছে, জুল আনছি, প্যাসকেল এনেছি, সেন্টিমিটার কিউব আর সিসি, এটাকে আমরা মিটার কিউবে নিয়ে গিয়েছি। আর যারা বুঝো নাই তারা খেয়াল করো 1 সেন্টিমিটার ইকুয়াল টু 10 ইনভার্স 2 মিটার, তাহলে এখানে কয়বার আছে 3 টাইমস, দ্যাট ইজ 10 ইনভার্স 2 মিটার হোল কিউব, ধরে বসালাম মিটার। এখন আসলে আমাকে কি বলছে? In the statement, does the experiment of Shahid obey the first law of thermodynamics? অর্থাৎ এই স্টেমে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স অবে করেছে কিনা এটা তোমাকে টেস্ট করতে হবে। তাহলে উই নো dW equal to PdV. P means 5 into 101325, and VdV means V2 minus V1, that is 3200 minus 1600 into 10 inverse 6. তো আমরা এটা ক্যালকুলেট করলে ভ্যালুগুলো বসিয়ে দিলে পেয়ে যাবো। After that তুমি কি করবে? Again dq equal to du plus dw, or du equal to dq minus dw. তো এখানে dq এর ভ্যালু কত? dq এর ভ্যালু দেওয়া আছে 2400 জুল লিখলাম না, আপাতত তুমি dw এর ভ্যালু বসালে du চলে আসবে। এখন তুমি এখান থেকে ক্যালকুলেট করবা যে du এর ভ্যালুটা আসলো, du1 দেওয়া আছে এত। এখন যদি এটা মিট করে দুটো ইকুয়াল হয় তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স অবে করেছে, আর যদি না হয় তাহলে বলবো যে সিন্স du is not equal to du1, hence the experiment of Shahid doesn't obey law of thermodynamics. তো তুমি ম্যাথটা নিজে করো, ম্যাথ নিজে করলে শিখার ব্যাপার আছে। আর এখানে দেখো সম্পূর্ণ চিন্তাটা আমি করেছি, তুমি যদি করো তাহলে তোমাকেই করতে হবে। তাহলে বাচ্চারা একটা কথা মনে রাখো, ফিজিক্সে যত ম্যাথই করবে সবগুলো অ্যাসাইনমেন্ট করবে। 2 অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে তুমি দেখো কনভার্সনটা জানতে হবে, না জানলে তুমি ম্যাথ করতে পারছো। তো আশা করি তোমাদের এই ম্যাথটা হয়েছে, ঠিক আছে? এরপর তো আশা করি এর মধ্যে তোমরা ম্যাথটা করেছো, ভ্যালু ট্যালু বসিয়ে দিলে তুমি কত আসে দেখতে পারো চাইলে। এটা হচ্ছে 5 into 101325 into 1600 e minus 6, দ্যাট ইজ খেয়াল করো এটা আসছে 810। কোথায়? এই ওয়ার্ক ডানটা হচ্ছে 810.6 জুল। তুমি আবার করে দেখো 5 into 101325 and 1600 into 10⁻⁶, এটা হচ্ছে 810 জুল। তাহলে তুমি এখন 2400 থেকে 810 জুল বাদ দাও, তাহলে এটা যদি বাদ দিয়ে থাকো তাহলে কত আসে দেখো, 810.6, এটা হচ্ছে 1589.4 জুল।
তাহলে ডিইউ হচ্ছে 1589.4 জুল, বাট ডি1 কত 1589.4 জুল। তাহলে দুটো মিলে গেছে, দ্যাট ইজ ডিইউ 1 ইকুয়াল টু ডিইউ। ফাইনালি দ্যাট ইজ স্টেটমেন্টটা কি লিখবা, স্টেটমেন্টটা হবে দ্য এক্সপেরিমেন্ট অফ শাহেদ অবে ফার্স্ট ল অফ হ্যান্স, দ্য এক্সপেরিমেন্ট made by Shahed obeys the first law of thermodynamics. Law of thermodynamics. আশা করি তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো আমরা এতটুকু বোঝার পর আমরা এখন কি করব, তাহলে তুমি বুঝতে পেরেছ আমাদের এই কোশ্চেনটাও বুঝতে পারলো তুমি। তাহলে দ্য এক্সপেরিমেন্ট মেড বাই শাহেদ অবেজ ল অফ কনজারভেশন অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তো আমরা এটা বোঝার পর এখন আসো আমরা আরও একটা ম্যাথসে যাই, যে অ্যাকচুয়ালি কেমনে ও বাকি ম্যাথগুলো করা যায়। তো এই স্টাইলের ম্যাথ, অর্থাৎ এখানে দুইটা জিনিস আমি একসাথে পড়িয়েছি, একটা হচ্ছে ফার্স্ট অ্যাপ্লিকেশন অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, আর একটা হচ্ছে তোমার ওই কী নাম টেম্পারেচার, মেজারমেন্ট অফ টেম্পারেচার। তো আসলে আমাদের পরের কোশ্চেন কি দেখো, রাজশাহী বরিশাল বোর্ড 2025, এই কোশ্চেনটা আমরা এবার পড়বো, তারপরে এটা আনসার করার চেষ্টা করবো, ঠিক আছে। তো আসলে দ্য ভলিউম অফ এ কনফাইন্ড গ্যাস চেঞ্জেস ফ্রম 1.6 into 10 to the power 3 centimeter cube to 3.2 into 10 to the power 3 centimeter cube when a heat of amount 2400 is supplied to it a constant pressure of 5 into 10 to the power 5 Pascal. তো তুমি দেখো আগের কোশ্চেনটাই মোটামুটি এটা নকলই হয়েছে, ওইখানে মানে একরকম দিয়েছে, এখানে আরেক রকম দিয়েছে, অ্যাকচুয়ালি ব্যাপারটা একই সেম অংশ। A student observed that change in internal energy and found it to be 1.6 into 10 to the power 3 joule. He used a resistance thermometer to measure the temperature of gas. The thermometer shows the resistance of 12 ohm, 24 ohm and 36 ohm at freezing point. Freezing point means ice point, vapor point মানে হচ্ছে steam point, and final temperature that's determine the final temperature of the gas described in the stem. যেটা তুমি আগে করেছিলে, কিছুক্ষণ আগে যে ম্যাথটা করেছিলে এটা ছিল ফাইনাল টেম্পারেচারটা তুমি মেজার করলা। এখন আসো ফাইনাল টেম্পারেচার থেকে তুমি যদি মেজারমেন্ট বুঝতে পারো, তাহলে ওই যে আগের ফর্মুলাটা বসিয়ে জাস্ট ম্যাথটাই করবো, এটাই কাজ। আশা করি তুমি করতে পারবা, কারণ আমরা এর মধ্যে এটা করেছি, বা তুমি এটা বাসায় প্র্যাকটিস করবে। অ্যান্ড হোয়েদার দ্য চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি অবজার্ভ বাই দ্য স্টুডেন্ট মেনশন ইন দিস স্টেম ওয়াজ কারেক্ট। অর্থাৎ এখানে যে চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি চেঞ্জ বের করেছো আগের মতোই, এটা কি কারেক্ট আছে নাকি নাই, তোমাকে এটা ম্যাথমেটিক্যালি প্রুভ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো সবাই, এটা বাসায় নিজেই করবে। এটা 25 আসছে বরিশাল বোর্ড 2025। এখন আসো আমাদের পরের কোশ্চেন কি দেওয়া আছে, পরের কোশ্চেন হচ্ছে দেখো, a piece of ice of 0.07 kg at 0 degree Celsius is dropped from a certain height. একটা আইসকে একটা সার্টেন হাইট থেকে ছেড়ে দেওয়া হলো। তোমরা জানো যখন আমাদের এখানে এখন শিলাবৃষ্টি হবে কিছুদিন পর, ওই যে আইসই পড়ছে, আইস পড়ার ক্ষেত্রে যদি 100% এনার্জি কনভার্ট হয়, এরকম কিছু কোয়েশ্চেনও আছে। এখানে কি আসছে দেখো, অ্যাজ এ রেজাল্ট 55% অফ দ্য পটেনশিয়াল এনার্জি ইজ কনভার্টেড ইনটু হিট এনার্জি। তাহলে পটেনশিয়াল এনার্জি পুরোটাই কনভার্ট হয়নি, কত পার্সেন্ট, 55% অফ দ্য পটেনশিয়াল এনার্জি। তাহলে দেখো 55% অফ পটেনশিয়াল এনার্জি কনভার্টেড ইনটু হিট এনার্জি। তো হিট এনার্জি অ্যান্ড দিস হিট মেল্টস দ্য আইস ফুললি, যার ফলে পুরো আইসটাকে মেল্ট করে দিয়েছে, মানে কমপ্লিটলি 100% মেল্ট হয়েছে, 100% মেল্ট হয়েছে। দ্যাট ইজ তুমি চাইলে 100% লিখতে পারো, অ্যান্ড মেল্টিং হলে এমএলএফ হয়। কোয়েশ্চেনটা আবার বুঝতে হবে, 55% of the potential energy is converted into heat energy and this heat melts the ice completely. তাহলে 55% this is the potential energy, এটা হিট এনার্জিতে কনভার্ট করেছে, so that 100% of the ice melts, এটাই বলছে। আশা করি বুঝতে পেরেছো। এখন তুমি এখান থেকে কি বের করবে, তুমি কত হাইট থেকে, দেখো কোয়েশ্চেনটা হচ্ছে from what height the piece of ice is dropped, কত হাইট থেকে এটা ফেলা হয়েছিল। তো তুমি এখানে ভ্যালু বসিয়ে দাও 0.55, এটা দুই সাইডে এম আছে, এটা চলে যাবে
তাহলে GH equal to LF 100% মানে 1, that is you can find out the H putting this value, that is LF divided by 0.55 G, and it will be 33600 divided by 0.55 into 9.8. তুমি এখন এখান থেকে ভ্যালু বের করতে পারো। তো আসো আমরা এই ম্যাথটাও করে ফেলি। তোমরা ভ্যালু নিজেরা বসিয়ে দেখো, এটা নিজেরা করো, ঠিক আছে, এবং আনসারটা কমেন্টে বলো কত আসছে। এখন থেকে তুমি নিজে প্র্যাকটিস করা শিখো, কারণ ম্যাথগুলো তোমাকেই করতে হবে। এখানে দেওয়া আছে 3.36 × 10⁵। ম্যাথ নিজে করলে তুমি শিখবে, আর যদি টিচার করে দিবে এবং তুমি ওভাবে করবা তাহলে ম্যাথ শিখে হবে না। দিন শেষে তোমাকেই পরীক্ষা দিতে হবে, এক্সামে তোমাকেই বসতে হবে, তুমিই ম্যাথ করবে, তোমার ম্যাথ তোমাকেই বুঝতে হবে। এখানে বন্ধুরা বুঝিয়ে দিবে এরকম এনভায়রনমেন্ট কিন্তু চলে যাচ্ছে, এটা বুঝতে হবে তোমাকে। এক্সপেরিমেন্ট নিজের উপর আর কত করবে, বুঝতে পেরেছো? তুমি তো আর গিনিপিগ নয় যে কন্টিনিউস তোমার উপর এক্সপেরিমেন্ট চললো, আশেপাশে সবাই পড়ে আসবে, তুমি ঘুমাবা, এরকম হবে না। এখন নিজেই পড়ো। তো যাই হোক, পরের ঘটনা হচ্ছে আফটার এ হোয়াইল দ্য টেম্পারেচার অফ দ্য মেল্টেড ওয়াটার ইজ রেজড টু 5 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড গিভেন দ্যাট স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ ফিউশন অফ আইস ইজ 3.36 × 10⁵ joule per kg and specific heat of water is 4200 joule per kg per Kelvin. তো এখানে তুমি তো এই অংশটা করে ফেললে, আশা করি ম্যাথটা নিজে করেছো এবং নিজে বাসায় ট্রাই করো, ঠিক আছে। 336,000 ডিভাইডেড বাই 0.55 × 9.8। তো তোমরা যারা ম্যাথ করছো, নিচে যখন ডাবল মানে 1-এর অধিক নাম্বার থাকবে তুমি অবশ্যই ব্র্যাকেটে রাখবে, তারপর আনসার আসবে, না হয় ভুল আসবে। তাহলে এটার আনসার হচ্ছে, হাইটটা হচ্ছে অ্যাকচুয়ালি 6237.66234 মিটার, এত হাইট থেকে পড়েছে। তো এটা বুঝতে পেরেছো আশা করি। এখন আসো, আমাকে বলছে মেল্টেড আইস, মেল্টিং আইস রেজড টেম্পারেচার টু দ্য মেল্টিং আইস। তো তোমাকে এখানে কি করতে হবে, এই কি নাম, melting ice and raised temperature of melted water, in which case will the environment be more affected? এটা তোমাকে একটা সুন্দর কোশ্চেন করেছে, মোর এফেক্টেড। তাহলে তোমাকে একটা কথা বলে রাখি, when environment affected হবে কোন টার্ম দিয়ে, কিভাবে বুঝবে? তুমি হয়তো এর মধ্যে শুনেছ, এন্ট্রপি মিনস র্যান্ডমনেস, ডিসঅর্ডারলিনেস অফ এনি সিস্টেম। একটা সিস্টেমের এন্ট্রপি মিনস হচ্ছে কোনো একটা সিস্টেম বা এনভায়রনমেন্টের ডিসঅর্ডারলিনেস ও র্যান্ডমনেস যত ইনক্রিজ হবে। তাহলে এন্ট্রপি ইনক্রিজ বেশি হলে র্যান্ডমনেস বেড়ে যাবে, এন্ট্রপি যদি কম ইনক্রিজ হয় তাহলে র্যান্ডমনেস কম হবে। তাহলে তোমাকে এখানে দুটো কেস, একটা হচ্ছে আইসটা মেল্ট হয়েছে, তাহলে তুমি বুঝবে এ হচ্ছে একটা আইস, এটা মেল্ট হয়েছে, মেল্ট হলো, এটা হচ্ছে মনে করো 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের আইস 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ওয়াটারে কনভার্ট হলো। তো মেল্ট হওয়ার পর পরে এই টেম্পারেচার আরও বাড়িয়েছে, এটা ওয়াটারই আছে, তাহলে এটা হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস। তুমি এগুলোকে অবশ্যই ক্যালভিনে নিয়ে রাখবে। তো 5 ডিগ্রি মানে হচ্ছে 278 ক্যালভিন, আর এটা হচ্ছে 273 ক্যালভিন, এটাও হচ্ছে 273 ক্যালভিন। মাস দিয়ে দিচ্ছে নিশ্চয়ই, এপি দ্য টেম্পারেচার অফ দ্য মেল্টেড আইস, নিশ্চয়ই এখানে মাস নাই আপাতত। আমাকে বের করতে বলছে কোনটার ক্ষেত্রে মানে বেশি এফেক্টেড হবে, তাহলে আমরা মাস পাচ্ছি না আপাতত, মাস হচ্ছে এম। তাহলে এটা এগুলোর মাস হচ্ছে এম, এটা লিখে রাখো, কারণ আমাদের এখানে গিভেন দেওয়া নাই এম, আমি দেখতে পাচ্ছি না কোথাও কোয়েশ্চেনের মধ্যে মাস নামে কোনো কিছু আছে, এরকম দেখা যাচ্ছে না। আচ্ছা সরি, আছে 0.07 কেজি, 0.07 কেজি এম ইকুয়াল টু 0.07 কেজি, একেবারে ফার্স্ট লাইনে আছে। এখন তোমাকে দুটো কেস, একটা হচ্ছে কেস 1 আর একটা হচ্ছে কেস 2, এই দুটোর ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, টোটাল এন্ট্রপি কার বেশি এবং যার এন্ট্রপি বেশি তার ক্ষেত্রেই তোমার কি হবে, বেশি এফেক্টেড হবে। তাহলে কেস 1, তাহলে দুইটা কেসের মধ্যে কেস 1, এখানে দেখো আইস কি হয়েছে শুধু, অর্থাৎ আইসটা মেল্ট হয়েছে শুধু 0.07 মেল্ট হয়েছে, অর্থাৎ স্টেট চেঞ্জ হয়েছে, বাট টেম্পারেচার ডাজন্ট চেঞ্জ। তাহলে তুমি এক্ষেত্রে কেজ ওয়ানের টোটাল এন্ট্রপি চেঞ্জ যথারীতি এরকম ফর্মুলা আমরা বলেছি, ডেল্টা S1 লিখতে পারো তুমি, এম এলএফ ডিভাইডেড বাই
টিএম মেল্টিং পয়েন্ট বলেছিলাম। দেখো এম মিনস 0.07, এলএফ মিনস ওরা দিয়ে দিচ্ছে 3.36 ইন্টু 10⁵। ওরা ভুল দিলে ভুলটাই হবে লিখবে, ওরা যা থাকে তা। টিএম মানে হচ্ছে মেল্টিং পয়েন্ট হুইচ ইজ 273। নিজে করে দেখো। কেস টু হচ্ছে দেখো 0°C টেম্পারেচারের আইস কি হয়েছে, 5°C টেম্পারেচারের 0°C টেম্পারেচারের মেল্টেড ওয়াটার 5°C টেম্পারেচারের ওয়াটার কনভার্ট হয়েছে অ্যাকর্ডিং টু দিস কোয়েশ্চেন, এখানে বলে দিয়েছে। তাহলে তুমি এখন এখান থেকে বের করবে তাহলে টেম্পারেচার দুইটা, একটা হচ্ছে ইনিশিয়াল, এটা টি ইনিশিয়াল, আর এটা হচ্ছে কি টি ফাইনাল। তুমি এখন করো। তো এটা হচ্ছে ডেল্টা এস টু, তুমি লিখবে এখানে এম এস লিন টি ফাইনাল ডিভাইডেড বাই টি ইনিশিয়াল। ফিগার ড্র করলে সুবিধা, তুমি দেখতে পাচ্ছ কিভাবে চেঞ্জটা হচ্ছে, এবং গিভেন ধরে ধরে লিখতে হচ্ছে না, একসাথে ফিগারও হয়ে গেল। ভ্যালু বসিয়ে দাও 0.07, স্পেসিফিক হিট অফ ওয়াটার ইজ 4200 লন বা লিন, ইট উইল বি 278 ডিভাইডেড বাই 273। নিজেই করে দেখো কোনটাতে বেশি এফেক্ট হবে, অ্যাজ টু চেঞ্জ যেখানে বেশি ওইখানে এফেক্টেড বেশি হবে। তো তোমরা দুইটার মধ্যে ডিসিশন নাও কে বেশি, নিজেরাই করো, ঠিক আছে? নিজেরা করে দেখো, ক্যালকুলেটর নাও, নিজের ক্যালকুলেটর নিজে নিতে হবে। কারণ হচ্ছে পরীক্ষা এক্সাম হলে তুমি যদি বাসায় প্র্যাকটিস না করো, এক্সাম হলেও প্র্যাকটিস হবে না। বন্ধু বলবো যে আনসার এটা, তুমি মনে করলো ওইটাই, পরে দেখা যায় যে ভুলটা লিখছো, অথচ তোমারটাই কারেক্ট ছিল। যদি একটু চেষ্টা করো তাহলে নিজেই পারবা। তাহলে খেয়াল করে, এটা হচ্ছে জুল পার ক্যালভিন। সিমিলারলি ডেল্টা এস টুর ক্ষেত্রে দেখো 0.074200 লিন 278 divided by 273, it is 5.335899। তাহলে দেখো দুইটা হয়েছে কিনা, 0.07 ইন্টু 3.36E5 ডিভাইডেড বাই 273, 135.95 জুল পার কেলভিন। আর এটা হচ্ছে মাত্র 0.07 ইন্টু 4200 ইন্টু লিন 278 divided by 273, yes 5 পয়েন্ট। তাহলে কোনটাতে বেশি এফেক্টেড হবে এই অংশটা? তুমি দেখতে পাচ্ছ ডেল্টা এস ওয়ান ইজ গ্রেটার দ্যান ডেল্টা এস টু, হ্যান্স ইউ ক্যান সে যে টোটাল এন্ট্রপি ইন কেস অফ ফার্স্ট কেস ইজ মোর দ্যান সেকেন্ড কেস, সো দ্যাট the environment will be more affected in the first case. The environment will be more affected in the first case. তো আমরা এটা বুঝলাম, এনভায়রনমেন্টটা ফার্স্ট কেসের ক্ষেত্রে বেশি এফেক্টেড হবে। অবশ্যই তোমাকে ডিসিশন লিখতে হবে, দ্যাট মিনস দ্যাট ইজ দ্য এনভায়রনমেন্ট will be more affected in the first case. এই হচ্ছে ফার্স্ট কেস, মিনস আমরা তো এখানে ড্র করে দেখিয়েছি, এই কারণে আমি এটাকে ফার্স্ট কেস বললাম। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। তোমাদের তারপরও কোনো কনফিউশন, কোনো ভুল, কোনো কিছু মিসকনসেপ্ট অথবা কোনো কিছু জানার আগ্রহ থাকলে অবশ্যই আমাকে নক দাও, কমেন্ট করো, ঠিক আছে? আশা করি তোমাদের একটু এই ম্যাথটা কমপ্লিটলি ক্লিয়ার হয়েছে। তো আসো আমাদের পরের ম্যাথে যাই। আমাদের 4 নম্বর ম্যাথ হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019। তুমি এই কোশ্চেনটা দেখো। হ্যাঁ, 0.05 kg of water at 30°C temperature is transformed into steam of volume 2 into 10 inverse 3 meter cube at normal pressure. In this process, the change of internal energy of the system is at 1.28 into 10 to the power 4 joule. Specific heat of water, latent heat vaporization শব্দে আছে। Find the change of entropy for transforming the water into steam
ওয়াটারটা স্টিম হচ্ছে, এটার ক্ষেত্রে তোমাকে চেঞ্জ অফ এন্ট্রপি বের করতে হবে। তো তুমি দেখো জাস্ট ফ্লো চার্টটা ড্র করবা। এটা হচ্ছে মাস হচ্ছে কত 0.05 কেজি, টেম্পারেচার 0°C, এটা মেল্ট হবে, মেল্ট হয়ে ওয়াটার হবে, সরি এটা হচ্ছে এটাই ওয়াটারে আছে, টেম্পারেচার হচ্ছে 30°C, এরপর এটা 100°C পৌঁছাবে, এরপর এটা ভেপার হবে, আবার 100°C। তাহলে তোমার এক্ষেত্রে ফাইন্ড দ্য চেঞ্জ অফ এন্ট্রপি ফর ট্রান্সফর্মিং দ্য ওয়াটার ইনটু স্টিম। তো তুমি দেখো এখানে দুইটা আমি চাইলে কেস লিখে বড় করতে পারি, আমরা এটা না করে আমরা ডিরেক্টলি করব। কিরকম দেখো, ডেল্টা এস ইকুয়াল টু ডেল্টা এস ওয়ান প্লাস ডেল্টা এস টু, ডিরেক্টলি। ডেল্টা এস ওয়ান কত, দেখো এখানে টেম্পারেচার চেঞ্জ হয়েছে, ইনিশিয়াল টেম্পারেচার টি ইনিশিয়াল ইকুয়াল টু 303 কেলভিন, টি ফাইনাল ইকুয়াল টু 373 কেলভিন, ঠিক আছে। তাহলে তুমি এখানে লিখে ফেলতে পারো, যেহেতু টেম্পারেচার চেঞ্জ আছে, এটা হচ্ছে এম এস লিন টি ফাইনাল বাই টি ইনিশিয়াল। প্রথম কাজ শেষ। সেকেন্ড কাজে আসো, এখানে 100°, দ্যাট ইজ স্টেট চেঞ্জ হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে বয়লিং পয়েন্ট হুইচ ইজ 373 কেলভিন। তো তুমি এখান থেকে কি করবে, যেহেতু স্টেট চেঞ্জ হয়েছে, শুধুমাত্র ভ্যাপারাইজেশন হয়েছে, এম এল ভি ডিভাইডেড বাই টি ভ্যাপারাইজেশন, ভ্যালু বসিয়ে দাও, ভ্যালু বসিয়ে নিজে করো, আশা করি করতে পারবে নিজে। আমাদের তাহলে এন্ট্রপির এই ম্যাথটা তুমি পারবে ইনশাল্লাহ। এই স্টাডি আরও একটা ম্যাথ আছে, আমরা সামনে দেখব। তুমি যদি এটাকে ফ্লো চার্ট ড্র করো, অর্থাৎ এটাকে যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতাম, এই কুমিল্লা বোর্ডের কোশ্চেনটা আমি এখনই বলে দিচ্ছি, গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতাম, তাহলে মনে করো এদিকে হচ্ছে খেয়াল করো, এদিকে হচ্ছে এন্ট্রপি চেঞ্জ ডেল্টা এস, আর এদিকে হচ্ছে টেম্পারেচার, অথবা এদিকে হিট, সরি এদিকে হচ্ছে টেম্পারেচার থিটা, আর এদিকে হচ্ছে হিট দিচ্ছি, এরকম একটা কোশ্চেন আসছে। তো মনে করি ইনিশিয়াল টেম্পারেচার হচ্ছে এখানে 30°C, মনে করি এটা 100°C। তো তুমি দেখো 30 থেকে প্রথমে মনে করি ইনিশিয়ালি তো একটা হিট নিয়েছে বা আছে হাবিজাবি, তো এখান থেকে 30 থেকে 100-এ যাবে, তারপরে তোমার স্টেট চেঞ্জ হবে, অর্থাৎ তাহলে দুটো স্টেট, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি আর একটা হচ্ছে সি বা ডি, এরকম। তো তুমি দেখো এখানে এতে মনে করো কিছু, যেহেতু 30°, তার কিছু হিট আছে, এমনি না জিরো না, কিন্তু যেহেতু 30°C, তাহলে ইনিশিয়াল কিছু হিট আছে। তো এরপর তুমি আরো হিট বাড়ালে, তাহলে 30° থেকে কোথায় গেল 100°, 30° থেকে কোথায় গেল, আমি আর একটু পরগুলো লিখি, খেয়াল করে। এরকম একটা ফ্লো চার্ট আছে, কোশ্চেন আছে, তুমি এটা সলভ করতে হবে, এই কারণে আমি লিখে দিচ্ছি 30°C, এদিকে হচ্ছে মনে করো 100°C, এটা হচ্ছে থিটা। তো দুইটা ঘটনা, এই যে ফ্লো চার্ট, এটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, 30 থেকে 100-এ যাবে, 100 থেকে 100-এ যাবে, ঘটনা তো এরকম, 30 থেকে 100-এ গেছে, 100 থেকে 100। তাহলে সেম কোশ্চেন এভাবে আসছে কুমিল্লা বোর্ড 2022-তে, তো তুমি ওভাবে সলভ করবে। আমি তাহলে বুঝিয়ে দিচ্ছি যে তুমি চাইলে এরকম ফ্লো চার্ট ড্র করে করতে পারো, না হয় এরকম গ্রাফিক্যালি ড্র করতে পারো, বাট ফ্লো চার্ট হলো বেশি সুন্দর। কেন, তুমি দেখতে পাচ্ছ ওয়াটার স্টেট চেঞ্জ হয়নি, টেম্পারেচার চেঞ্জ হয়েছে, ওয়াটার ভেপার স্টেট চেঞ্জ হয়েছে, লিকুইড থেকে ভেপার হয়েছে, বাট টেম্পারেচার রিমেন্স কনস্ট্যান্ট। তো আমরা এই স্টাইলে ম্যাথ সামনে করতে হবে, তো তুমি এই ব্যাপারটা খেয়াল রাখো, এই কোশ্চেনটা তুমি নিজে সলভ করো। এখন পরের ঘটনার মধ্যে একটু ঝামেলা আছে, কি ঝামেলা, আমি জাস্ট এটা মুছে ফেললাম। পরের ঘটনার মধ্যে একটু কি ঝামেলা আছে দেখো, ফ্লোচার্টটা রাখলাম, কাজ দিবে। ইন দিস প্রসেস দ্য চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেম গিভেন এত, তাহলে তুমি আগের মতো লিখে রাখো du1 ইকুয়াল টু 1.28 ইন্টু 10⁴ জুল, এটা গিভেন। আচ্ছা, এরপর হচ্ছে দেখো এখানে আমাকে বলছে যে whether the process in the stem supports the first law of thermodynamics or not, এই ঘটনাটা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স অবে করছে কিনা। তো তুমি দেখো এখানে যদি এটা আমি একটা কন্টেইনার চিন্তা করতাম, এত ভলিউম আছে, কিন্তু ভলিউমের তো কোনো অস্তিত্ব নেই, ইনিশিয়াল ভলিউম কত, তাহলে বাচ্চারা খেয়াল করো, আমরা ইনিশিয়াল ভলিউম বের করব। ইনিশিয়াল ভলিউম ইকুয়াল টু ভি ইকুয়াল টু এম বাই রো। এম কত স্যার, এম হচ্ছে 0.05 ডিভাইড বাই 1000, তাহলে কত, এটা হচ্ছে ইনিশিয়াল ভলিউম
দেখো 5 ইন্টু 10 ইনভার্স, এখানে পয়েন্ট, এখানে 2 আর এখানে 3, 10 ইনভার্স 5 মিটার কিউব। ইনিশিয়াল ভলিউম হচ্ছে এটা। ফাইনাল ভলিউম দিয়ে দিচ্ছে ওরা। ফাইনাল যখন এটা ট্রান্সফর্ম করেছে, বলেছে ট্রান্সফর্ম ইন্টু স্টিম, স্টিমে যখন আনছে তখন ভলিউম কিন্তু কত হয়ে গেছে, ওই V2 ইকুয়াল টু 2 ইন্টু 10 ইনভার্স 3 মিটার কিউব। এখন তুমি যদি মনে করো যে এটা ডেল্টা ভি, তো কেমন হলো, এখানকার ভলিউম আর এখানকার ভলিউম তো সেম না, ডেল্টা ভি কোনটা? তাহলে খেয়াল করো V2 ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু 10 ইনভার্স 3 মিটার কিউব। আশা করি বুঝতে পেরেছো। ইনিশিয়াল ভলিউম দেওয়া ছিল না, আমরা বের করে নিলাম এম বাই রো দিয়ে। ফাইনাল ভলিউম আছে ডেল্টা ভি বা ডিভি, তুমি বের করে নিলা ডিভি V2 মাইনাস V1, আমরা পরে দেখব। এরপর হচ্ছে প্রেশার, কি বলছে, নর্মাল প্রেশার কোথাও এক জায়গায় আছে, টেম্পারেচার নর্মাল প্রেশার, এই যে দেখো নর্মাল প্রেশার। তোমরা জানো নর্মাল প্রেশার মিনস P ইকুয়াল টু 1 ATM, দ্যাট ইজ 101325। এখন তুমি আমাকে একটা প্রশ্ন বলতেই পারো যে স্যার আমি তো এখানে চাইলে 10⁵ ইউজ করতে পারি। না, কোশ্চেনে দেওয়া না থাকলে ইউজ করবো না। কোশ্চেনে যদি দেওয়া থাকে 10⁵ তখন ঠিক আছে, বাট তুমি দেখো এটা হচ্ছে ওইটা 10⁵ মানে 1 লাখ, আর এখানে 1,01,325, তাহলে 1325 তুমি বাদ দিচ্ছ কোন দুঃখে? এটা তো তোমার আনসার অনেক ভ্যারি করবে। সো দ্যাট তুমি অ্যাকচুয়াল ভ্যালুটা জানো, এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 1 ATM, দ্যাট ইজ 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার হুইচ ইজ 101325, আর SI ইউনিটে তোমাকে লিখতে হবে। তো তাহলে আসো, তুমি যদি এখানে গিভেন ইনফরমেশন যেহেতু আছে, তুমি এই জায়গা থেকে আমরা আর একটু একটু করে দেখি, নিচে নামলাম। এখন আসো এখান থেকে আমরা লিখলাম উইনো DW ইকুয়াল টু পি ডিভি। পি হচ্ছে 101325, ডিভি মানে হচ্ছে ওই যে এটা হচ্ছে V2 হচ্ছে 2 ইন্টু 10 ইনভার্স 3 মাইনাস 5 ইন্টু 10 ইনভার্স 5, সব মিলে কত আসে দেখো, এটা নিজে করবো। আফটার দ্যাট তোমার আরও কাজ আছে। তোমার এখানে দেখো ওয়াটার থেকে ওয়াটার, তাহলে এখানে একটা হিট অ্যাবজর্ব করেছে Q1, আবার এখানে আরেকবার আছে Q2, তাহলে টোটাল dq1 dq2, টোটাল dq ইকুয়াল টু dq1 প্লাস dq2। তাহলে dq1 কি, টেম্পারেচার চেঞ্জ হয়েছে, টেম্পারেচার চেঞ্জ হলে এম এস ডেল থিটা, আর এখানে dq2 হচ্ছে টেম্পারেচার চেঞ্জ হয়নি, এটা হচ্ছে এম এল ভি। তো তুমি আবার ভ্যালু বসিয়ে দিয়ে তারপরে ম্যাথটা করবে, অর্থাৎ এম এল ভি যদি করো, এম হচ্ছে 0.054200, 100 মাইনাস 30 প্লাস 0.05 ইন্টু 2.26 ইন্টু 10⁶। দেখো এখানে 2.268 কিন্তু দেয় নাই, ঠিক আছে, অতএব আমি 8 ইউজ করতে পারবো না, আমাকে যখন যা দেয় তাই ইউজ করবো। তো আসো ক্যালকুলেট করো, দুইটার মধ্যে ক্যালকুলেট করার পর উই নো অ্যাগেইন du ইকুয়াল টু dq মাইনাস dw। এই du আর du1 যদি এখন দুটাই সেম হয় তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স অবে করবে, আর যদি সেম না হয় তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স অবে করবে না। তো তোমরা নিজেরা ট্রাই করো, নিজেরাই বের করো। আশা করছি তুমি এই ম্যাথটা বুঝতে পেরেছ। নিজে যদি ট্রাই না করো তাহলে এই ম্যাথটা করতে পারবে না। তো এই পর্যন্ত থাকলো আজকে, আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।